রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ২৯ লিখেছেন ইয়োস্টা রিমু। রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠল। দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে গাছের পাতায় বাতাসের মৃদু শব্দ, সব মিলিয়ে চারপাশটা অদ্ভুত শান্ত। কিন্তু সেই শান্তির মাঝেও দুজন মানুষের চোখে তখনও ঘুম আসেনি। বেলা চোখ বন্ধ করে শুয়ে থাকলেও তার মাথার ভেতর যেন সারাদিনের সমস্ত ঘটনা একে একে ঘুরে বেড়াচ্ছে। সকালে আব্বুর সিদ্ধান্ত, নিজের ঘর থেকে সায়রের ঘরে আসা, সায়রের এতটা বোঝাপড়া, আর এখন একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকা, সব কিছু যেন খুব দ্রুত বদলে গেছে। কিছুদিন আগেও এই মানুষটার সামনে দাঁড়ালে তার বুক ধুকপুক করতো ভয়ে, অস্বস্তিতে। অথচ আজ সেই মানুষটার পাশে শুয়ে থেকেও তার ভেতরে আগের মতো ভয় নেই, বরং আছে অন্যরকম একটা অনুভূতি, যে অনুভূতির নাম সে নিজেই জানে না। বেলা ধীরে ধীরে চোখ মেলে পাশে তাকালো। সায়র চোখ বন্ধ করে শুয়ে আছে। মুখটা আগের মতোই গম্ভীর, কিন্তু ঘুমের মধ্যে সে কঠোরতা অনেকটাই নরম হয়ে এসেছে। বেলা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার চোখ ফিরিয়ে নিল। নিজেকে মনে মনে বলল, এই মানুষটা এত সুন্দর কেন? কথাটা ভাবতেই তার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। ঠিক তখনই সায়রের কণ্ঠ শোনা গেল, এতক্ষণ ধরে আমাকে দেখছিস কেন? বেলা চমকে উঠল। সে ভেবেছিল সায়র ঘুমিয়ে গেছে। তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলল, আমি দেখছিলাম না। সায়র চোখ না খুলে মৃদু হেসে বলল, আমি তো কিছুই দেখিনি। বেলা বিরক্ত হয়ে বলল, আপনি ঘুমান। ঘুমানোর চেষ্টা করছি। তাহলে কথা বলছেন কেন? কারণ কেউ একজন আমাকে ঘুমাতে দিচ্ছে না। বেলা অবাক হয়ে বলল, আমি কি করলাম? সায়র এবার চোখ খুলে তার দিকে তাকালো। তুই যদি এভাবে তাকিয়ে থাকিস তখন আমার ঘুম আসবে কিভাবে? বেলার গাল আবারও লাল হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে বলল, আপনি আবার শুরু করেছেন? সায়র মৃদু হেসে বলল, আচ্ছা, আর বলছি না। কয়েক মুহূর্তও দুইজনেই চুপ করে রইল। তারপর বেলা খুব আস্তে বলল, সায়র ভাই, আপনারা কি আমার উপর কখনো রাগ হয়? সায়র এবার সম্পূর্ণভাবে তার দিকে ফিরল। কেন এমন মনে হলো? বেলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের মধ্যে যা হয়েছে সব কিছু এত হঠাৎ হয়েছে। আপনার জীবনটাও তো বদলে গেছে। হয়তো আপনি ভেতরে ভেতরে আমার উপর রাগ করেন। সায়র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত কণ্ঠে বলল, তোর উপর রাগ করার মতো কিছু তুই করিসনি বেলা। বেলা চুপ। আর একটা কথা মনে রাখিস, আমাদের জীবনে যা হয়েছে তার সব কিছুর জন্য তুই নিজেকে দোষী ভাববি না। বেলার চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠল। সায়র সেটা লক্ষ্য করেও কিছু বলল না। বেলা মুখ ঘুরিয়ে চোখের পানি মুছে নিল। আপনি এত ভালো কেন? প্রশ্নটা শুনে সায়র কিছুটা অবাক হলো। আমি ভালো? বেলা মাথা নাড়ল। সায়র মৃদু হাসলো। এরপর বিড়বিড় করে বলল, হুম ভালো মনে করিস? তাহলে দূরে দূরে থাকিস কেন? কিছু বললেন না? বেলা হালকা হাসলো। কিছুক্ষণ পর সত্যি তার চোখে ঘুম নেমে এলো। সায়র লক্ষ্য করলো, কয়েক মিনিটের মধ্যেই বেলা শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে। সে আর কিছু বলল না, শুধু অন্ধকার ঘরের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোকে কোনোদিন ভয় পেতে দেব না বেলা। তোকে কখনো কোনো অস্বস্তি বোধ করতেও দেব না। কিন্তু এই না যে আমি আমার অধিকার ছেড়ে দিব। রাত যত গভীর হতে লাগলো, ঘড়ির কাঁটা ধীরে ধীরে মধ্যরাতের দিকে এগিয়ে যাচ্ছিল। সারাদিনের ব্যস্ততার পর বাড়ির প্রতিটি মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। করিডোরের বাতিগুলো একে একে নিভে গেছে। শুধু সায়রের ঘরের জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো বিছানার একপাশে নরম ছায়া ফেলে রেখেছিল। বেলা তখন ঘুমিয়ে পড়েছে। সারাদিনের ক্লান্তি আর নানা চিন্তার পর কখন যে তার চোখে ঘুম নেমে এসেছে সে নিজেও টের পায়নি। সায়রও চোখ বন্ধ করে শুয়েছিল, কিন্তু তার ঘুমটা ছিল অগভীর। পাশে শুয়ে থাকা বেলার মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দটুকুও যেন তার অজান্তেই খেয়াল করছিল সে। হঠাৎ দূরে কোথাও মেঘ গর্জে উঠল। গম্ভীর সেই শব্দে খানবাড়ির নিস্তব্ধতা কেঁপে উঠল। সায়র ধীরে ধীরে চোখ মেলে তাকালো। জানালার বাইরে তখন আকাশের চেহারা পুরোপুরি বদলে গেছে। কিছুক্ষণ আগেও যে আকাশটা পরিষ্কার ছিল, সেখানে এখন কালো মেঘের ভারী স্তর জমে আছে। বাতাসও তখন হঠাৎ অস্বাভাবিকভাবে জোরে বইতে শুরু করেছে। সায়র বিছানা থেকে উঠে বসল। ঠিক তখনই ঝড়ের প্রথম ঝাপটায় জানালার পর্দা হঠাৎ উড়ে উঠল। সায়রের ভ্রু কুঁচকে গেল। সে বুঝতে পারল জানালাটা খোলা রয়েছে। বিছানা থেকে উঠে জানালার দিকে এগিয়ে যাওয়ার আগেই বাইরে থেকে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টির বড় বড় ফোঁটা ঘরের ভেতরে ছিটকে আসতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই ঠান্ডা পানির ফোঁটায় মেঝে ভিজে গেল। সায়র দ্রুত জানালাটা বন্ধ করতে এগিয়ে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আকাশ ফাটানো এক বিকট বজ্রপাত হলো। বাজের শব্দে পুরো ঘরটা যেন কেঁপে উঠল।
বেলা আচমকা ঘুম থেকে উঠে বসলো। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। সায়র ভাই। সায়র সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে বলে, আমি এইখানেই আছি। বেলার বুক দ্রুত উঠানামা করছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বাতাসের তীব্র শব্দের সঙ্গে একের পর এক বজ্রপাত যেন রাতের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বেলা ভয়ে বিছানার চাদরটা শক্ত করে আঁকড়ে ধরল। আরেকবার প্রচণ্ড শব্দে বজ্রপাত হতেই সে অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। সায়র দ্রুত জানালাটা বন্ধ করে পর্দা টেনে দিল। তারপর ঘরের আলোটা জ্বালিয়ে বেলার কাছে ফিরে এলো। ভয় পেয়েছিস? বেলা কিছু বলতে পারল না, শুধু খুব আস্তে মাথা নাড়ল। সায়র বিছানার পাশে বসে শান্ত কণ্ঠে বলল, কিছু হবে না, আমি আছি। বেলা চোখ তুলে তার দিকে তাকালো। কথাটা খুব সাধারণ, অথচ এই মুহূর্তে তার কাছে যেন পুরো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্বাস মনে হলো। ঠিক তখনই আবার বিকট শব্দে বজ্রপাত হলো। বেলা চমকে উঠে অজান্তেই সায়রকে আঁকড়ে ধরল। দুজনেই কয়েক মুহূর্ত স্থির হয়ে গেল। বেলা নিজের দিকে তাকিয়ে বুঝতে পারল সে কখন সায়রকে আঁকড়ে ধরে ফেলেছে। লজ্জায় নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু সায়র তাকে ছাড়ল না, বরং খুব স্বাভাবিকভাবে আরও শক্ত করে জড়িয়ে ধরে রেখে শান্ত গলায় বলল, ছাড়তে হবে না। বেলা ধীরে ধীরে তার দিকে তাকালো। সায়রের চোখে কোনো দুষ্টুমি নেই, শুধু গভীর শান্তি আর আশ্বাস। সে খুব আস্তে বলল, শব্দ কমুক, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। বেলা কিছু বলল না, শুধু তার আঙুলগুলো সায়রের পিঠের মধ্যে আরও একটু শক্ত হয়ে এলো। বাইরে বৃষ্টি তখন আরও তীব্র হয়ে উঠেছে। জানালার কাছ বেয়ে পানির ধারা নেমে আসছে। বাতাসে গাছের ডালপালা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে অদ্ভুত শব্দ তৈরি করছে। সায়র নীরবতা ভেঙে বেলার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আমি জানি, ছোটবেলা থেকেই তুই বজ্রপাতে ভয় পাস। বেলা তার বুকের কাছে মুখ লুকিয়ে রেখেই খুব আস্তে বলল, আমি চেষ্টা করি ভয় না পেতে, জানি, কিন্তু পারি না। সায়র মৃদু গলায় বলল, পারতে হবে না। বেলা ধীরে ধীরে মুখ তুলে তাকালো। মানে? সায়র তার চোখের দিকে তাকিয়ে বলল, সব ভয় নিজেকে একা সামলাতে হয় না। কথাটা শুনে বেলা কিছুক্ষণ চুপ করে রইল। সায়র আবার তার মাথায় হাত রাখল। যখন ভয় লাগবে তখন আমাকে জড়িয়ে ধরবি। অন্তত যতক্ষণ আমি পাশে আছি, ততক্ষণ তোকে সাহসী হওয়ার অভিনয় করতে হবে না। বেলার চোখ দুটো ধীরে ধীরে নরম হয়ে এলো। ঠিক তখনই আবার প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। বেলা চমকে উঠে আবারও সায়রকে শক্ত করে জড়িয়ে ধরল। সায়র এবার মৃদু হেসে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। এই তো, এভাবেই থাক, ভয় পাস না। বেলা চোখ বন্ধ করে রইল। বাইরে তখন ঝড় আরও তীব্র হয়েছে। বৃষ্টির ধারায় জানালার কাচ ঝাপসা হয়ে গেছে। বাতাসের শব্দে মনে হচ্ছে পুরো রাতটাই যেন ঝড়ের দখলে চলে গেছে। কিন্তু ঘরের ভেতরে সায়রের বাহুর মধ্যে বেলার ভয়টা ধীরে ধীরে কমতে শুরু করলো। কিছুক্ষণ পর বেলা খুব আস্তে বলল, সায়র ভাই, আপনি জানতেন আমি বজ্রপাতকে ভয় পাই? কিভাবে? সায়র কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, সব কিছু মনে থাকলেও তোর সম্পর্কে সব কিছু মনে আছে আমার। বেলার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে আবার মুখ লুকিয়ে ফেলল। আপনি এমন কথা বলেন কেন? সায়র মৃদু হেসে বলল, কি বললাম? যেগুলো শুনলে আমার অদ্ভুত লাগে। অদ্ভুত লাগছে? বেলা মাথা নাড়ল। খারাপ লাগছে? বেলা একটু ভেবে খুব আস্তে বলল, না। সায়রের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তাহলে থাক। খুব আস্তে বলল, আপনি থাকলে সত্যি ভয়টা কম লাগে। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। বেলা এখনও সায়রকে জড়িয়ে আছে। সায়রও তাকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করল না, বরং তার মাথার উপর হাত রেখে ধীরে ধীরে বলল, এখন চোখ বন্ধ করে ঘুমা। আবার বজ্রপাত হলে আমি আছি, খুব জোরে হলে তখনও আমি আছি। বেলা একটু হেসে বলল, আপনি সব কিছুর উত্তর এভাবে দেন কেন? সায়রও হেসে ফেলল, তোর ভয় কমানোর জন্য। দরকার হলে সারা রাত একই উত্তর দেব। বেলা এবার সত্যি হেসে ফেলল। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল। বাইরে ঝড় বৃষ্টি তখনও অবিরাম চলছে, কিন্তু সায়রের বুকের কাছে মাথা রেখে তার বাহুর নিরাপদ আশ্রয়ে বেলার মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর আর কোনো শব্দই তাকে স্পর্শ করতে পারবে না। সায়র নিচের দিকে তাকিয়ে দেখল বেলার চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসছে। সে খুব আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়। বেলা, আমি থাকতে তোর এত ভয় কিসের?
বেলা আধো ঘুমের মধ্যে সায়রকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল। সায়রের বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। সে জানে না এই সম্পর্ককে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে, জানে না সামনে কত বাধা অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে একটা বিষয় তার কাছে খুব পরিষ্কার। বেলাকে ভয় পেতে দেখলে তার নিজের ভেতরেও অদ্ভুত এক অস্থিরতা তৈরি হয়, আর সেই অস্থিরতার একমাত্র উত্তর যেন তাকে আগলে রাখা। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝড় ধীরে ধীরে তার তীব্রতা হারাচ্ছে, আর সেই ঝড়ের রাতেই কোনো প্রতিশ্রুতি ছাড়াই দুজন মানুষের মাঝখানে তৈরি হয়ে গেল এক নিঃশব্দ নির্ভরতা, যে নির্ভরতা শুরু হয়েছিল ভয়ের মুহূর্তে, আর হয়তো একদিন সেই নির্ভরতাই তাদের ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি হয়ে দাঁড়াবে। সকালের প্রথম আলো জানালার পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে পড়তেই বেলার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ সে চোখ বন্ধ করে শুয়ে রইল। তারপর হঠাৎ মনে পড়ল সে নিজের ঘরে নেই। সঙ্গে সঙ্গে চোখ মেলে পাশে তাকালো। বিছানার অন্য পাশটা খালি। বেলা একটু অবাক হয়ে উঠে বসল। সায়র কোথায় গেল? ঠিক তখনই বাথরুমের দরজা খুলে সায়র বেরিয়ে এলো, চুল ভেজা, হাতে তোয়ালে। বেলার দিকে তাকাতেই তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। গুড মর্নিং। বেলা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি এত সকালে উঠে গেছেন? আমি প্রতিদিনই উঠি। আমি তো জানি, কিন্তু কলেজ তো কিছুদিন বন্ধ। সায়র টেবিলের উপর রাখা একটা কাপের দিকে ইশারা করে বলল, তোর জন্য কফি বানিয়েছি। বেলা অবাক হয়ে তাকালো। আমার জন্য? হুম। সে ধীরে ধীরে বিছানা থেকে নামলো। কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, আপনি আমার জন্য কফি বানিয়েছেন? সায়র ভ্রু কুঁচকে বলল, এত অবাক হওয়ার কি আছে? আপনি কফি বানাতে পারেন? প্রয়োজন হলে অনেক কিছুই পারি। বেলা মৃদু হেসে ফেলল, তাহলে আগে কখনো দেখিনি কেন? সায়র শান্ত গলায় বলল, আগে তো তুই আমার রুমে থাকতি না। কথাটা শুনে বেলা থমকে গেল, তারপর চোখ নামিয়ে ফেলল। এই ছোট্ট কথাটাও যেন তার মনে অদ্ভুত এক অনুভূতি তৈরি করলো। সায়র সেটা বুঝতে পেরে আর কিছু বলল না। নিচে তখন সকালের নাস্তার প্রস্তুতি চলছে। নাজনীন সুলতানা টেবিলে খাবার সাজাচ্ছেন। বিহান চেয়ারে বসে মোবাইল দেখছে। সারোয়ার খান খবরের কাগজ পড়ছেন। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে বেলা আর সায়রকে একসঙ্গে নামতে দেখা গেল। বিহান সঙ্গে সঙ্গে মোবাইলটা নামিয়ে ফেলল। তার ঠোঁটে দুষ্টু হাসি। ওহ, সকাল সকাল দুজন একসঙ্গে হাজির। বেলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সায়র শান্তভাবে চেয়ারে বসে বলল, বিহান, সকালে শুরু করিস না। বিহান হেসে বলল, আমি তো কিছুই বলিনি, শুধু দৃশ্যটা উপভোগ করছি। বেলা বিরক্ত হয়ে বলল, ভাইয়া। আচ্ছা আচ্ছা, চুপ। নাজনীন সুলতানা মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কিন্তু ঠিক সেই সময় সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা একজনের চোখের দৃশ্যটা গিয়ে আটকে গেল। মমতাজ বেগম। তিনি দেখলেন সায়র স্বাভাবিকভাবে বসে আছে, আর বেলা তার পাশে। এক মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি ধীরে ধীরে নিচে নেমে এলেন, চেয়ারে বসে কঠিন গলায় বললেন, বাহ, এখন দেখে সকাল শুরু হওয়ার আগেই অনেক কিছু বদলে গেছে। টেবিলের পরিবেশ মুহূর্তেই থমকে গেল। বেলা কাপটা নামিয়ে ফেলল। সায়র মায়ের দিকে তাকালো। আম্মু, কি হয়েছে? মমতাজ বেগম ঠান্ডা গলায় বললেন, কিছু হয়নি, নিজের চোখে যা দেখছি সেটাই বললাম। সারোয়ার খান খবরের কাগজ নামিয়ে স্ত্রীর দিকে তাকালেন। মমতাজ, সকালের সুন্দর সময়টা নষ্ট করো না। মমতাজ বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আর কিছু না বলে খেতে বসলেন। নাস্তা শেষ করে সবাই চলে যাওয়ার পর মমতাজ বেগম বেলাকে নিজের ঘরে ডাকলেন। বেলা ঘরে ঢুকতেই মমতাজ বেগম দরজার দিকে তাকিয়ে বললেন, দরজাটা লাগিয়ে দে। বেলা দরজা বন্ধ করে সামনে এসে দাঁড়ালো। মমতাজ বেগম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুই আমার ছেলেকে কেড়ে নিতে চাস, তাই না? বেলা হতভম্ব হয়ে তাকালো। কি? যেভাবে তোর মা একদিন আমার প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, তুইও ঠিক সেভাবে আমার ছেলেকে কেড়ে নিতে চাইছিস? বেলার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। আমার মায়ের নামে মিথ্যা কথা বলবেন না চাচি। মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। আমার মা আপনার কাছ থেকে কি কেড়ে নিয়েছেন? মমতাজ বেগমের চোখে হঠাৎ পুরনো কষ্টের ছায়া নেমে এলো, কিন্তু তিনি কিছু বললেন না। বেলা আরও এক পা এগিয়ে এসে বলল, বলুন, কিভাবে কেড়ে নিয়েছিল? মমতাজ বেগম মুখ ফিরিয়ে নিলেন। সেই কথা তোর জানার দরকার নেই। বেলা তীক্ষ্ণ গলায় বলল, জানার দরকার নেই মানে?
আমার মাকে নিয়ে কটু কথা বলবেন, অথচ কারণটা বলবেন না। তুই বুঝবি না, তাহলে বুঝিয়ে বলুন। আমি বলবো না। বেলা এবার রাগ সামলাতে না পেরে বলল, তাহলে আমার মায়ের নামে আর একটা কথাও বলবেন না। মমতাজ বেগম চোখ রাঙিয়ে বললেন, তুই আমাকে শাসাচ্ছিস? না, শুধু আমার মাকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে নিষেধ করছি। তোরা মা মেয়ে দুটোই নষ্ট। বেলার চোখে আগুন জ্বলে উঠল। আমার মাকে আপনি যা খুশি বলবেন আর আমি চুপ করে শুনবো, এটা ভুলেও ভাববেন না। মমতাজ বেগম তাচ্ছিল্য করে বললেন, তোর মা কম কিছু করেনি আমার জীবনটা এলোমেলো করতে। বেলা সঙ্গে সঙ্গে বলল, আপনি জানেন আমার মা কেমন, তাই এমন কথা বলবেন না আমার সহজ সরল মাকে নিয়ে। আমি খুব ভালো করে জানি তাহলে কিভাবে কেড়ে নিয়েছিল বলুন। আবারও মমতাজ বেগম চুপ। বেলা এবার একটু ব্যঙ্গ করে বলল, নাকি শুধু অভিযোগ করার সময় মনে থাকে, প্রমাণ দেওয়ার সময় মনে থাকে না? মমতাজ বেগম রেগে গেলেন। বেশি কথা বলিস না বেলা, আপনি তো কথা শুরু করেছেন। তুই আমার ছেলের জীবন থেকে দূরে থাক। বেলা চোখ বড় বড় করে বলল, আপনার ছেলে কি কচি খোকা যে আমি কেড়ে নেব? মমতাজ বেগম থমকে গেলেন। বেলা এবার এক নিঃশ্বাসে বলে গেল, সায়র ভাই প্রাপ্তবয়স্ক পুরুষ, নিজের ইচ্ছা আছে। উনি কারো সঙ্গে কথা বলবেন, কার পাশে থাকবেন সেটা উনি ঠিক করবেন। আমি কাউকে কেড়ে নিতে যাইনি, আর আমার ঠেকা পড়েনি কেড়ে নিতে যাব আপনার ছেলেকে। তুই ওকে ফাঁদে ফেলেছিস, সেজন্য ওকে অমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি, বেলা নিজের দিকে আঙুল দেখিয়ে বলল, আমি যদি ফাঁদ পাততাম তাহলে প্রথম দিন থেকেই সায়র ভাইকে আমার পেছনে ঘুরাতাম। উল্টো উনি আমাকে সবসময় সামলে যাচ্ছেন। মমতাজ বেগম বিরক্ত হয়ে বললেন, তুই খুব চালাক হয়ে গেছিস। বেলা ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার কাছ থেকে শিখছি। আমার সঙ্গে তর্ক করিস না, তাহলে আমার মায়ের নামে কথা বলবেন না। আমি যা সত্যি তাই বলেছি। সত্যি হলে বলতে এত ভয় কেন? মমতাজ বেগমের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। কয়েক মুহূর্ত তিনি কোনো উত্তর দিলেন না। বেলা সেটা লক্ষ্য করল। বেলা আর কিছু না বলে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আজ থেকে ভুলেও আমার মাকে নিয়ে কটু কথা বলবেন না, এই আমি বলে রাখছি। মমতাজ বেগম পেছন থেকে বললেন, তুই আমাকে আমার ছেলের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, আমার বড় বড় কথা বলছিস, অসভ্য মেয়ে। বেলা দরজায় হাত রেখে ঘুরে দাঁড়ালো। আমি কাউকে সরাচ্ছি না চাচি, আপনি নিজেই যদি দূরে চলে যান তার দোষ আমার না। কথাটা বলে বেলা দরজা খুলে বেরিয়ে গেল। ঘরের ভিতর একা দাঁড়িয়ে রইলেন মমতাজ বেগম। তার চোখের সামনে আবারও বহু বছর আগের সেই পুরনো স্মৃতি ভেসে উঠল। কয়েক মুহূর্ত পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। পরক্ষণেই যেন তার ভেতরে জমে থাকা সমস্ত রাগ একসঙ্গে বিস্ফোরিত হলো। বেয়াদব মেয়ে, চিৎকার করে টেবিলের উপর রাখা ফুলদানিটা তুলে সোফার দিকে ছুঁড়ে মারলেন তিনি। ফুলদানিটা মেঝেতে পড়ে বিকট শব্দে ভেঙে গেল। আমার সঙ্গেই তর্ক করে, আমাকে মুখের উপর জবাব দেয়। রাগে তার বুক দ্রুত উঠানামা করতে লাগলো। তিনি সোফার উপর থাকা কয়েকটা কুশন একে একে ছুঁড়ে ফেললেন। একদম ওর মায়ের মতো ছেলে ধরা মেয়ে লোক। একই রক্ত তো, আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে আবার আমাকেই কথা শোনাচ্ছে। তিনি কয়েক পা এদিক ওদিক হাঁটলেন। হঠাৎ থেমে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। তার চোখে তখন রাগের পাশাপাশি পুরনো অভিমানের আগুন জ্বলছে। সে বলল, না, এবার আমি ওকে জিততে দেব না। একবার আমার জীবনটা এলোমেলো হয়েছে, এবার আমার ছেলের জীবন এলোমেলো হতে দেব না। তোর মা কি করেছিল সেটা তুই জানিস না বেলা, জানলে আজ এত বড় বড় কথা বলতে পারতিস না। কিন্তু পরক্ষণে নিজের কথায় নিজেই থেমে গেলেন। তিনি জানেন সেই পুরনো সত্যি আজ প্রকাশ করার সময় এখনও আসেনি। মমতাজ বেগম চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিলেন। কিছুক্ষণ পর তার চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা ভাঙা ফুলদানিটার দিকে। তারপর দৃঢ় গলায় বললেন, মনে রাখিস বেলা, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর স্বপ্ন কোনো দিন পূর্ণ হতে দেব না। এই ভাঙা ফুলদানিটা যেমন এক মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল, তেমনই টুকরো টুকরো করে দেব তোর আমার ছেলেকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন।